দর্শক একটা দুর্নীতির মামলার বিবরণ, সেখানে আমূল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন। সেই দুর্নীতি মামলায় মুজিবের সহযোগী ছিল এই রুহুল কুদ্দুস। তার পুরস্কার দিছে, যেহেতু মামলা ফাঁসিছে তার পুরস্কার দিছে সেক্রেটারি বানায়। আমরা তথ্য দিয়ে দেখবো। আমরা আজকে আওয়ামী লীগের এই বয়ানকে তৎকালীন বাস্তবতার আলোকে পরীক্ষা করে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কিরকম কারচুপি করছিল। তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেটে আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি। মেজর ডালিমের একটা বই, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, ওইখান থেকে বলতেছি। ভারতে থাকতে উনি বলতেছেন বিভিন্ন মহলে তখন ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। একদিন এক সামাজিক অনুষ্ঠানে সরকারের এক অর্থনীতি উপদেষ্টা বললেন, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি তেমন একটা নাই, মানে এটা অর্থনৈতিকভাবে এটা সফল হবে না। তার এই ধরনের বক্তব্যে অবাক করেছিল অনেককেই। প্রশ্ন করা হয়েছিল, স্বাধীন বাংলাদেশের ইকোনমিক ভায়াবিলিটি যদি নাই থাকে তবে আপনারা 6 দফা প্রণয়ন করে জনগণকে উস্কে দিয়েছিলেন কেন? কেন বলেছিলেন পাকিস্তানের শোষণের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে পারলেই সোনার বাংলা কায়েম হবে? তাহলে কি আপনাদের এই সমস্ত প্রচারণা ছিল মিথ্যে? জনগণকে ধোঁকা দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করার এক কূটকৌশল মাত্র? এই সমস্ত মৌলিক প্রশ্নের জবাব উক্ত বিশারদ সেদিন দিতে পারেননি। অত্যন্ত বিব্রতকর অবস্থায় কেটে পড়ে নিজেকে বাঁচিয়েছিলেন বিড়ম্বনার হাত থেকে। আর একটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে। সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস। আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথ্যা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে। এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু 2011 সালে মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলী আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল, গর্বের সাথে একটা বই লেখে, সত্য মামলা আগরতলা। দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের যৌক্তিকতা হচ্ছে 25 এবং 26 মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট। তাহলে 60-এর দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল তাদের জাস্টিফিকেশন কি ছিল? পাকিস্তান তো 1971 সালের আগে কোনো গণহত্যা চালায়নি। যদি বলে অর্থনৈতিক বৈষম্য, সেই বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি। 1965 সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ হয়। ঠিক তার পর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে? এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে। বর্তমানেও বাঙ্গু সুশীল, প্রগতিশীল, প্রথম আলো, মতি, ডেইলি স্টারের মাহফুজ এবং তাদের কলামিস্ট বর্গ যেমন আলী ইমাম মজুমদার ভারতের কোন কোন প্রদেশের বিচ্ছিন্নতার কথাও শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারাই আবার পাকিস্তানের প্রদেশগুলোর ইউনিয়নের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পায়। সেই পূর্ব বাংলা 20 বছরে ভারতের গড় আয়কে ছাড়ায় যায়। শিল্পায়নের দিক থেকে পশ্চিম বাংলার জুট মিলের সংখ্যাকে ক্রস করে। 47 সালে যেখানে পূর্ব বাংলায় একটা পাটকল ছিল না, 20 বছরে সেখানে 70টা জুট মিল হয়। এই পাঞ্জাবিদেরকে শোষক হিসেবে দেখানো হয়, তাদের নিজেদের গড় আয় সিন্ধুর থেকে কম ছিল। তাহলে কি বাঙ্গুলজিকে সিন্ধুই পাঞ্জাবিদেরকে শোষণ করতেছিল? এসব শুনলে তো ঘোড়া হাসবে। ভারত এবং যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যে মাথাপিছু আয় বিভিন্ন রকম। ভারতের মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের বিশাল পার্থক্য। বাঙ্গু সুশীলরা ভারতের কোন উদাহরণকে কি শোষণ বলবে? মধুসূদন দত্ত একটা প্রহসন লিখছিল, একেই কি বলে সভ্যতা? বেঁচে থেকে এই সমস্ত ঘটনার ডিটেলস জানলে লিখতেন, একেই কি বলে শোষণ? ভারতের গড় আয় নানা প্রদেশে নানা রকম। একই কথা বলা হয় বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন গ্রোথ রেটের পার্থক্য। আমেরিকার বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন গ্রোথ রেট, কিন্তু কোনো বয়ানে এইসবকে শোষণ বলা হয় না। পাকিস্তানের ক্ষেত্রে সবাই লাফায় ওঠে, একদম শোষণের লেকচার মারা শুরু করে কেন? আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কস্ট অফ লিভিং এর তারতম্য। পোস্টারে যে কস্ট অফ লিভিং দেখা হয়েছে, আশা করি এতক্ষণে সবাই বুঝছেন সেটা সম্পূর্ণ ভুয়া আন্দাজে বসানো সংখ্যা। এখানে আরো 2টা কথা যোগ করি। একটা দেশের বিভিন্ন শহর, গ্রাম, জীবনযাত্রার খরচ ভিন্ন। ঢাকাতেও জীবনযাত্রার খরচ মাগুরার একটা গ্রামের থেকে অনেক বেশি। তাহলে কি বাঙ্গুলজিকে মাগুরার গ্রাম ঢাকাকে শোষণ করতেছে? বিশ্বের সব দেশেই শহর, গ্রাম, বিভিন্ন এলাকার জীবনযাত্রার খরচ ভিন্ন ভিন্ন। উন্নত শহরে খরচ বেশি হয়, যেমন নিউ ইয়র্ক সিটিতে খরচ অত্যন্ত ব্যয়বহুল, সেখানে ওহিওর একটা ছোট শহরে সে খরচ অনেক কম। সবাই নিউ ইয়র্ক সিটিকে শোষণ করতেছে। এই হচ্ছে আওয়ামী লীগের তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক শোষণের বয়ানের আসল রূপ। এটা দেখাই দেওয়া উচিত ছিল, কিন্তু তার অর্থ এই না যে আমরা বলবো আমাদের 1971 স্বাধীনতার যুদ্ধ করা ভুল হয়েছে। কিন্তু ভুল তথ্য দিয়া ভুল বুঝায় তো একটা জাতিকে চিরজীবন অন্ধ রাখা যায় না। 25 মার্চের গণহত্যা একটা টার্নিং পয়েন্ট। ওই অবস্থা কিভাবে তৈরি হয়েছিল সেটা আরেকদিন আলাপ হবে। সেই অন্ধকার ইতিহাস শুনলে আপনি শিউরে উঠবেন যে কি ভয়ানক পরিকল্পনা করে এমন একটা সম্ভাবনার দিকে ঠেলে দেওয়া হয়েছিল একটা পুরো জাতিকে। সেই ইতিহাস আরেকদিন। বাংলাদেশের ইতিহাস শুধু বিজয়ের গল্প না, বরং সত্য আর মিথ্যার একটা দীর্ঘ সংগ্রাম। 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতির সত্তার ভিত্তি গড়ে দিছে, তবে এর প্রত্যেকটা দিক সঠিকভাবে বোঝা জরুরি। পাকিস্তানের শোষণ, বৈষম্যের বয়ান, রাজনৈতিক চক্রান্ত এবং বহির্বিশ্বের ভূমিকা, এসব প্রশ্নের নতুন বিশ্লেষণ দরকার, নতুন বয়ান দরকার, নতুন ইতিহাসবোধ দরকার। যেই জাতি ইতিহাসকে প্রশ্ন করতে শেখে সেই জাতি ভবিষ্যৎকে রচনা করতে পারে। ভুল তথ্যের ভিত্তিতে জাতীয় চেতনার বিকৃতি ঘটে, আর সেখান থেকেই জন্ম নেয় দুর্বল শাসন, দুর্নীতি এবং প্রহসনের উন্নয়নের বয়ান। আজকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে
করতে চায় তবে তাকে নিরপেক্ষভাবে অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করতে হবে। সত্যের অনুসন্ধান শুধু ইতিহাসের প্রয়োজনে নয়, বরং ভবিষ্যতের জন্য অপরিহার্য। জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো ইতিহাসের প্রকৃত সত্যকে জানা, যাতে মিথ্যার বুনিয়াদ ভেঙে আমরা একটা উন্নত, স্বনির্ভর এবং শক্তিশালী বাংলাদেশ গড়তে পারি। আসুন আমরা ইতিহাসকে প্রশ্ন করতে শিখি, কারণ সঠিক প্রশ্নই আমাদের সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।